ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে এবং বরাবরের মতোই আপনাদের সাথে রয়েছি আমি বিল্লাল। শুনছেন ভূতকথার ৩৬ নাম্বার এপিসোড। যে যেখান থেকে শুনছেন, যদি ইউটিউব থেকে শুনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে শুনে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবসময় নতুন এপিসোড শোনার জন্য। আমরা জানি যারা আমাদের শ্রোতা রয়েছে এবং যারা আমাদের নিয়মিত ভিউয়ার রয়েছে, তারা একটা এপিসোড শেষ হওয়ার পরে অন্য একটা এপিসোডের জন্য মোটামুটি অনেক দিন অপেক্ষা করে থাকে আর নতুন একটা এপিসোড কবে আসবে। তো আশা করি প্রত্যেক লিসেনার এবং প্রত্যেক শ্রোতা যে যেখান থেকে শুনছেন সবাই ভালো আছেন, সবাই ভালোর দলে। আমি নিজেও ভালোর দলে, তাই সবাই সবার লোকেশনটা অবশ্যই লিখে জানিয়ে দিবেন কমেন্টে আমাদের ভূতকথার ৩৬ নাম্বার এপিসোডটি শুনতে শুনতে। আমাদের আজকের এই এপিসোডে দুইটি ঘটনা রয়েছে, আর যেই দুটো ঘটনা ঢাকার ভেতরেই নির্দিষ্ট এলাকাতে ঘটে এবং ঘটনা দুটো অনেক পুরনো ঘটনা, প্রায় আজ থেকে ৫০-৬০ বছর আগের ঘটনা। তো আশা করি ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লাগবে। যারা লিখেছেন তারা হচ্ছে গিয়ে যাদের সাথে ঘটনাগুলো ঘটে তাদের সন্তান এবং সন্তানের পরে নাতি নাতিরা, ওরাই ঘটনাগুলো লিখেছেন। তো আমার কাছে ঘটনাগুলো বেসিক্যালি খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ঘটনা শুনতে শুনতে অবশ্যই নিজের লোকেশন তো লিখবেনই, তার সাথে যদি মনে করে থাকেন কারো জীবনে ঘটে যাওয়া অথবা কারো রিলেটিভের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা রয়েছে যেটা ভূতকথায় আপনি শেয়ার করতে চান, তাহলে অবশ্যই লিখে পাঠিয়ে দেবেন আমাদের ভূতকথার ইমেল অ্যাড্রেসে, অথবা পাঠিয়ে দেবেন আমাদের ভূতকথার ফেসবুক পেজের ইনবক্সে। অথবা আপনি যদি চান আপনার নিজের কণ্ঠে এই ঘটনাটি প্রকাশিত হোক, তাহলে অবশ্যই ঘটনাটি রেকর্ড করবেন একটা নির্জন জায়গায় গিয়ে, যেখানে কোনো শব্দ থাকবে না। ওখানে গিয়ে রেকর্ড করে পাঠিয়ে দিবেন আমাদেরকে ঘটনাটি। আর আমার কণ্ঠে যদি ঘটনা প্রকাশ করতে চান তাহলে ঘটনা লিখবেন। যারা আজকের এই এপিসোডের দুটো ঘটনা লিখেছে তারা কেউই তাদের নাম এবং ঠিকানা কিছুই মেনশন করে নেয়। তো আমি প্রত্যেক এপিসোডেই বলে থাকি যে আপনারা ঘটনা লেখার সময় নিজেদের নাম এবং ঠিকানা আপনারা মেনশন করে দিবেন, যাতে আপনাদের নাম খুব সহজে পড়া যায় এবং শ্রোতারা বুঝতে পারে যে আপনি যে ঘটনাটা লিখেছেন ঘটনাটি আসলে কে লিখেছে। তো যাই হোক, ঘটনা লেখার ইমেল অ্যাড্রেসটি আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং আমি মুখে স্পেলিং করে বলছি, BHUTKOTHA ভূতকথা @gmail.com, BHUTKOTHA ভূতকথা @gmail.com। তাহলে ভূতকথা @gmail.com এই ঠিকানায় লিখে পাঠিয়ে দেবেন আপনার ঘটনাটি। আপনার ঘটনাটি যদি ইউনিক হয় তাহলে অবশ্যই কোনো না কোনো একদিন ভূতকথা পরিবারও শুনতে পাবে আপনার ঘটনাটি। তো কথা বাড়াবো না, চলে যাব আমাদের প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটি অবশ্য ঢাকার নিমতলায় ঘটে। তো উনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। নিমতলা শ্মশানঘাট ঢাকার একটি পুরনো এবং ভয়ঙ্কর জায়গা হিসেবে পরিচিত। স্থানটি জনমানবহীন ও ভুতুড়ে পরিবেশে ঘেরা, যা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। তবে বছর ধরে শোনা যায় সেখানে রাতের বেলা ভৌতিক কণ্ঠস্বর ও ভুতুড়ে ঘটনা ঘটে। এই কাহিনীটির ভিত্তি হলো একদল যুবক যারা স্থানীয়দের ভয়ভীতি উপেক্ষা করে সেই শ্মশানঘাটে যায় এবং এক ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয়। সালটি ছিল 1961 সাল। এক শীতের রাতে ঢাকার একদল তরুণকে শক চেপে বসেছিল নিমতলার শ্মশানঘাটে যাবার। শীতের রাত, চারদিকে জনশূন্যতা আর শ্মশানের সেই অশুভ পরিবেশ নিয়ে স্থানীয় লোকেদের নানা ভৌতিক গল্প ও তাদের কৌতূহল করে তুলেছিল। লোকমুখে শুনেছিল সেই শ্মশানে গেলে অশরীরীর কণ্ঠ শোনা যায়। কেউ কেউ অপার্থিব অভিজ্ঞতার মুখোমুখিও নাকি হয়েছিল। কিন্তু তরুণদের কাছে এগুলো গল্প ছাড়া কিছুই ছিল না। তারা ভাবল ভয় ভেঙে একবার দেখেই আসা যাক সত্যি আসলে সেখানে কি রয়েছে। তাদের মধ্যে রিয়াদ, আসাদ, সাব্বির আর জাকির ছিল একেবারে সাহসী। তারা বলল, এসো আজই রাতে 2টোয় নিমতলায় যাব, দেখি সত্যি কেমন ভৌতিক কণ্ঠস্বর শোনা যায় সেখানে। তাদের বাকি দুই বন্ধু আরিফ এবং কামাল প্রথমে রাজি না হলেও পরে সবাই যাচ্ছে এটা দেখে তারাও রাজি হলো। রাত তখন 12টা। রাস্তার বাতিগুলো মিটমিট করে জ্বলছিল, যেন বাতাসের সঙ্গে তাতে
ছায়ারাও ঘুরে বেড়াচ্ছে। নিস্তব্ধ রাতে কুয়াশায় ঢেকে থাকা রাস্তা পেরিয়ে তারা এগিয়ে চলল নিমতলার দিকে। শ্মশানের কাছে পৌঁছে তাদের মনে অদ্ভুত এক শীতল স্রোত বইল, যেন এই জায়গাটা তাদের আতঙ্কিত করতে চাইল। আসাদের হঠাৎ মন খারাপ হলো, সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু রিয়াদ বলল, এসেছিস যখন ফিরে যাবি কেন, এগিয়ে চল, ভয় পেলে কিছুই হইব না। বাধ্য হয়ে আসাদও বাকিদের সঙ্গে সামনে এগিয়ে গেল। শ্মশানের ভেতরে প্রবেশ করার পর তারা দেখল একটি পুরনো মন্দির। সেই মন্দিরে কোনো প্রদীপ জ্বলছিল না, শুধু একটা মলিন মূর্তি অন্ধকারে তাকিয়েছিল। হঠাৎ সাব্বির মৃদু কণ্ঠে বলল, দেখ, মনে হচ্ছে আমাদের উপর কেউ নজর করেছে। সবাই অবাক হয়ে চারপাশে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। কিন্তু চোখে পড়ল এমন একটা বিষয়, যেন ওই মন্দিরের ভিতরে অদ্ভুত কোনো একটা জিনিস নড়াচড়া করছে। মন্দিরের কাছে অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর প্রায় রাত তখন 2টো বেজে। চারদিকে এমন নিস্তব্ধতা যেন তারা নিজেদের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিল। হঠাৎ করে তারা শুনল এক করুণ কণ্ঠস্বর, যেন গভীর অন্ধকারের ভিতর থেকে আসছে। কেউ যেন কাঁদছে, কাতর স্বরে বাঁচাও বাঁচাও বলছে। ভয়ে তাদের মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে গেল। জাকির ফিসফিস করে বলল, কেউ দেখছিস? কে ডাকছে? সবাই তাকিয়ে থাকলো, কিন্তু কেউ কিছুই দেখতে পেল না। কণ্ঠস্বরটা যেন ক্রমশ কাছে আসছিল। তারপর হঠাৎ কণ্ঠস্বর বদলে গিয়ে হো হো করে হাসতে লাগলো, যেন কারো ভয়ঙ্কর বিদ্রূপের আওয়াজ। তারা চমকে উঠে চারপাশে তাকালো। তখনই দেখল কুয়াশার ভেতর থেকে একটি কালো ছায়া তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। সেই ছায়ার মুখে মানুষের মতো মুখাবয়ব স্পষ্ট ছিল না, শুধু 2টো জল লাল চোখ ছিল। রিয়াদ অজান্তেই এক পা পিছিয়ে গেল, কিন্তু সবার পায়ের শক্তি যেন থমকে গেছে। কেউ নেই, সবকিছু শান্ত। নিজেদের মনকে বোঝানোর চেষ্টা করল জাকির, কিন্তু সে এতটাই ভীতু ছিল যে শরীর থরথর করে কাঁপছিল। ছায়াটি ক্রমশ কাছে আসতে আসতে তাদের পাশ দিয়ে চলে গেল, কিন্তু তারা সবাই তার পাশ দিয়ে বের হয় অদ্ভুত ঠান্ডা বাতাস অনুভব করল। আরিফ পিছু হাঁটতে শুরু করলো এবং বলল, আমরা এখানে আর থাকতে পারবো না, পালাতে হবে। কিন্তু তারা ঠিকমতো পিছু হাঁটতে শুরু করার আগেই যেন তাদের পায়ে কোনো কিছু জড়িয়ে ধরল। সবার পা শক্ত হয়ে গেল, নড়তে পারছে না কেউ। ছায়াটি আবার তাদের দিকে ফিরে তাকালো। হঠাৎ করেই কণ্ঠস্বর আরও তীব্র হতে লাগলো এবং তাদের কানে ভেসে আসলো এক করুণ সুর, আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও, আমায় মুক্তি দাও। এই কণ্ঠস্বর শুনে তারা ভীতিশ্রুত হয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তাদের কণ্ঠস্বর বেরোচ্ছিল না। তাদের চারপাশের পরিবেশ আরও গাঢ় হয়ে গেল এবং সেই মুহূর্তে এক প্রচণ্ড ঠান্ডা বাতাসে তাদের দেহ যেন অসাড় হয়ে গেল এবং মনে হলো চারিদিক থেকে কুয়াশা তাদেরকে এতটাই ঘিরে ধরেছে, তাদের কোনো দিকে যাওয়ার সকল রাস্তাই বন্ধ হয়ে গেছে। ঠিক যখন তারা ভাবছিল এই ভুতুরে কণ্ঠস্বর থেকে তারা মুক্তি পাবে না, তখনই পূর্ব দিগন্তে সূর্যের আলো দেখা দিল। সেই ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো এবং চারদিকে শুনশান নীরবতা ফিরে এলো। তারা কাঁপতে কাঁপতে পায়ে পায়ে শ্মশান থেকে বেরিয়ে এলো। সেই রাতের পর তারা কেউ নিমতলায় ফিরে যায়নি এবং সেই ঘটনাটি তাদের মনে চিরদিনের জন্য একটি ভয়ঙ্কর স্মৃতি হিসেবে রয়ে গেল। ঘটনাটি যে লিখেছে, উনি লিখেছে ঘটনাটি ঘটেছিল তার দাদা এবং তাদের বন্ধুদের সাথে। তো ঘটনাটি উনি অনেক আগেই শুনেছিল, কিন্তু কখনো লিখেনি। তবে আমাদের ভূতকথার এপিসোড শোনার পর তার মনে কৌতূহল জাগলো, তাই সে ঘটনাটি লিখেছে। তো প্রিয় শ্রোতারা, সবাই অবশ্যই জানাবেন যে ভাইয়ার ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। ঘটনাটি প্রায় আজ থেকে 50-60 বছর আগের। আমার কাছে যদিও ঘটনাটি অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর অবশ্যই তার সাথে লোকেশন জানিয়ে দিবেন। তার সাথে যদি কেউ ঘটনা জেনে থাকেন তাহলে ঘটনাটিও লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। তো আমরা কথা বাড়াবো না, আমরা আজকে চলে যাব দ্বিতীয় ঘটনাটিতে। দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল রাজশাহীতে, রাজশাহীর এক জমিদার বাড়িতে।
আশা করি দ্বিতীয় ঘটনাটিও আপনাদের ভালো লাগবে। চলুন আমরা একটু ব্রেক নিয়ে ফিরে আসি দ্বিতীয় ঘটনাটিতে। তো দ্বিতীয় ঘটনাটি ভাইয়া যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। তবে একটা কথা বলে রাখা ভালো, ভাইয়া এখানে তার নাম মেনশন করেছে, যে ঘটনাটি লিখেছে তার নাম আনোয়ার। তো উনি যেভাবে ঘটনাটি লিখেছে আমি সেভাবেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। আমার নাম আনোয়ার। 1963 সালের এক শীতের কথা। রাজশাহীতে আমাদের পৈতৃক জমিদার বাড়িতে গিয়েছিলাম। শৈশবে এই বাড়িটি আমার জন্য অত্যন্ত প্রিয় ছিল। তবে সে সময় বাড়িটির ভৌতিক খ্যাতি সম্পর্কে আমি কিছু জানতাম না। কিন্তু এবার সেখানে পা রাখার পর অস্তশিষ্ট একটা অনুভূতি শুরু থেকেই তাড়া করে বেড়াচ্ছিল আমাকে। জমিদার বাড়িটি ছিল অনেক বড় এবং অনেক পুরনো এবং খুবই নির্জন, শুনশান। দিনের আলোতেও যেন বাড়িটির গাঢ় ছায়াময় পরিবেশ অন্ধকারের ছায়া তৈরি করত। প্রায় 100 বর্ষ পুরনো বাড়িটিতে চারপাশে বিশাল সব দরজা, জানালা আর কাঠের সিঁড়ি ছিল, যা সেদিন রাতে যেন ভয়ঙ্কর কোনো যাত্রার শুরু নির্দেশ করেছিল। বাড়িটির প্রধান অংশে তখন আর কেউ থাকতো না, শুধু এক বুড়ো চাকর মাঝে মাঝে ঝাড়পোছ করত, কিন্তু সেদিন বাড়িতে সেও ছিল না। রাত তখন প্রায় 8টা বাজে। আমি ভাবলাম কিছুক্ষণ বাড়িটা ঘুরে দেখি। গোধূলির শেষ আলো মুছে গেলে বাড়িটি যেন আরও বেশি ভয়ঙ্কর লাগছিল। বাড়ির সিঁড়ি বেয়ে ওঠার সময় হঠাৎ করেই আমার মনে হলো যেন কেউ আমার পেছন থেকে নিঃশব্দে তাকিয়ে আছে। ঘাড় ঘুরিয়ে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। মনে হলো হয়তো ভ্রম বা বাড়ির পরিবেশের কারণে আমার মনে এমন অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমি বাড়িটির পুরনো আন্দরমহলে প্রবেশ করলাম। প্রতিটি কক্ষেই যেন কোনো এক অতীতের স্মৃতি স্থির হয়ে আছে। হঠাৎ করেই শোনা গেল এক চাপা গলার কণ্ঠস্বর, যা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। কেউ যেন আর্তনাদ করছে, কে আছে, আমাকে মুক্তি দাও। সেই শব্দ এতটাই করুণ আর অসহায় যে আমার সারা শরীর হিম হয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, কণ্ঠস্বরটি এতটাই বাস্তব মনে হচ্ছিল যে আমি চমকে উঠে পেছনে তাকালাম, কিন্তু কেউই ছিল না। কণ্ঠস্বরটি থেমে গেল, কিন্তু সেই শব্দ যেন আমার কানে প্রতিধ্বনি হতে থাকলো। তখন আমার মনে ভয়ের অনুভূতি আরও তীব্র হলো। আমি দ্রুত নিচে নামতে চাইলাম, কিন্তু তখন আমার সামনে দরজার পাশে একটি ছায়ামূর্তি দেখতে পেলাম। সেই ছায়াটি পুরোপুরি অস্পষ্ট ছিল, কিন্তু তার চোখ দুটি জ্বলজ্বল করছিল। অদ্ভুত সেই চোখের চাহনি আমাকে স্থির করে রেখেছিল। আমি ভয়ে পা ফেলতে পারছিলাম না, যেন কোনো অজানা শক্তি আমাকে আটকে ধরেছে। সেই মূর্তি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয়ে চিৎকার করতে চাইলাম। আমার কণ্ঠস্বর দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। কোথাও দৌড়ে পালিয়ে যাব মনে হচ্ছিল। আমার পা জমিনের সাথে আটকে গেছে। হঠাৎ মূর্তিটি থেমে গেল এবং করুণ কণ্ঠে ফিসফিস করে বলল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মুক্তি দাও। এই মূর্তিটি যেন আমাকে কিছু বলতে চাইছিল। আমার মনে হলো এটি এই বাড়ির কোনো পুরনো বাসিন্দার আত্মা, যিনি হয়তো কোনো কারণে মুক্তি পাননি। রাজশাহীর এই পুরনো জমিদার বাড়ির ইতিহাস ছিল বেশ অন্ধকারাচ্ছন্ন। শুনেছি এই বাড়ির শেষ জমিদার ছিলেন অত্যন্ত কঠোর এবং নির্মম। তার মৃত্যুর পর থেকেই বাড়িটির বিভিন্ন অংশে অলৌকিক ঘটনার কথা শুনেছি, কিন্তু কখনো বিশ্বাসও করিনি। আমি স্থির হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। ভয়ে আমার পঞ্চেন্দ্রিয় কাজ করা বন্ধ করে দিয়েছে, আর সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। কিন্তু আমার মন থেকে সে অভিজ্ঞতা কখনোই মুছা যাবে না। রাতের গভীরেই আমি তাড়াতাড়ি করে সেই অন্ধকারচ্ছন্ন বাড়িটি থেকে বেরিয়ে এলাম এবং আর কখনো সেই পুরনো জমিদার বাড়িতে ফিরে যাইনি। এবং আমাদের বন্ধুরা অনেক সময়ই সেখানে যেতে চাইলে আমি তাদেরকেও নিষেধ করি সেই বাড়িতে না যেতে।
এই ঘটনা আমাকে চিরজীবনের জন্য একটা ভয়ঙ্কর স্মৃতি উপহার দিয়ে গেল, যা আজও আমার মনে পড়লে আমাকে অস্থির করে তোলে। তো এই ছিল আনোয়ার ভাইয়ার ঘটনাটি রাজশাহীর জমিদার বাড়িতে ঘটে। আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের পুরো এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের লোকেশন জানাবেন, তার সাথে ঘটনা থেকে থাকলে ঘটনা লিখবেন অবশ্যই নিজের নাম মেনশন করবেন, ঠিকানা মেনশন করবেন, কোন জায়গা থেকে লিখছেন, তার সাথে ঘটনাটির প্রেক্ষাপট সুন্দর করে গুছিয়ে লিখে পাঠিয়ে দেবেন আমাদের মেইল অ্যাড্রেসে অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আপনি যদি আমাদের এপিসোডগুলা ফেসবুকের পেজ থেকে শুনে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে শুনে থাকেন তাহলে অবশ্যই তো সাবস্ক্রাইব করবেনই। আর সবসময় ভূত এফএম শুনতে চাইলে আমাদের সাথে থাকবেন। ভূতের নতুন ভূতের অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। যদি চান আমার কণ্ঠে প্রকাশিত হোক তাহলে অবশ্যই লিখবেন, আর যদি আপনি নিজের কণ্ঠে প্রকাশিত করতে চান ঘটনাটি তাহলে অবশ্যই রেকর্ড করে পাঠিয়ে দেবেন আমাদেরকে ঘটনা। তো আজকের মতো এই পর্যন্ত এপিসোড, ফিরে আসবো আর একটি নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, টাটা বা বাই।